যে মহিলা পুলিশ দেখে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না করে লাফাবে, শুভেন্দু চাপে পড়ে গেছে। ছুঁয়ো না মুঝে, ছুঁয়ো না দেখো, ছুঁয়ো না। শুভেন্দু অধিকারী, যদি তুমি নন্দীগ্রামের মাটিতে আমাদের কোন ভাই বোনের গায়ে হাত দাও, কলকাতায় তুমি পা রাখলে তোমার সঙ্গে কলকাতার মাটিতে বুঝবো, দেখবো কলকাতার কোন বিজেপি নেতার পাওয়ার ক্ষমতা আছে তোমাকে ওখানে প্রোটেকশন দেয়। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কুণাল ঘোষ। কুণাল বাবু, একটা পুরনো ভিডিও সামনে এসছে, আপনি কার্যত হুমকি দিয়েছিলেন যে কলকাতায় এলে দেখে নেব বিজেপির কে বাঁচান। কিন্তু সেই শুভেন্দু অধিকারী আজকে কলকাতার বুকে ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন, কি বলবেন? কিছুই বলবো না। সময়ের সর্বশক্তিমান, সময় কখন কি করে তার ব্যাপার। আর যে ভিডিওটা, সেটা তো অবশ্যই ভিডিও, বাট এটা অনেকটা পুরনো, বেশ 2-2.5-3 বছরের পুরনো, অন্তত 2-2.5-3 বছরের পুরনো। সেই সময়টা আমি পূর্ব মেদিনীপুরে আমি অ্যাক্টিভ ছিলাম। আমাদের কিছু ছেলে উদম মার খেয়েছিল, ফলে সেটা সেটা বলতে গেলে যা যা বলতে হয়। আমি পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত আমি ছিলাম পূর্ব মেদিনীপুরে, কিন্তু তারপর থেকে অনেক দক্ষ যোগ্য নেতাদের দল দায়িত্ব দিয়েছেন, ফলে আমি তারপর থেকে তো আর পূর্ব মেদিনীপুরের নই। তবে পঞ্চায়েত নির্বাচন আমি এটুকু বলতে পারি যে যতটা সম্ভব আমার দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জন্য কর্মীদের চাঙ্গা রাখতে, পাশে দাঁড়ানো, ছুটে যাওয়া এবং জেলা পরিষদ ধরে রাখা। যেমন নন্দীগ্রামে ওই জেলা পরিষদের আসনে, আমি গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বলছি না, তাতে প্রায় 10,454 ভোটে তখন লিড করা, এসবই ছিলাম। এটা দেখো রাজনীতির পার্ট। আমার দায়িত্বে ছিল কর্মীদের মনোবল ভাঙছে সেখানে করতে গেলে, কারণ আমি জানি আমি কখনোই এই মারধরের পলিটিক্স করি না, বা অনেকেই করেন না, কিন্তু পরিস্থিতিতে এই ধরনের বক্তব্য হয়, অতীতেও হয়েছে, সব দল থেকেই হয়েছে। এটাকে আমি খুব বাড়তি মনে রাখার মতো বা গুরুত্ব দেওয়ার মতো ধরছি না। সেই সময় খুব চাপে ছিল কর্মীরা, তাদেরকে পাশে দাঁড়ানো, একটু চাঙ্গা রাখা, এগুলো সব বলতে হয়। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে সবিগুল, কলকাতায় কিন্তু শুভেন্দু অধিকারীর বাড়ি আর আমার বাড়ির 6টা বাড়ির তফাৎ। ফলে 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 সেও জানে কি, আমিও জানি কি, আমাদের রাজনৈতিক ভিন্নমত বা বৈরিতা বা প্রবল তর্কাতর্কি, প্রবল বিষাক্ত বিশেষণ সবই হতে পারে, বাট কারোর কোনোদিন কোথাও এসব এলাকায় কোনোদিন কারোর কোনো অসুবিধা হয়নি। কিন্তু আপনি পাশাপাশি থাকেন বলছেন, কিন্তু আপনার এইসব পুরোনো কমেন্টগুলো দেখতে পাচ্ছি, আপনি অনেক কটাক্ষ করেছেন একটা সময়, ছুঁয়ো না গান গেয়েছিলেন নানানভাবে। আবার বলছি, এগুলো সব সময়ের খেলা। যে সময়টা শুভেন্দু অধিকারী আমাদের দলের উল্টো দিকে এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ, ফলে তাকে যদি আমি আক্রমণ না করি বা হিট না করি, হিট মিনস আমি বলছি মৌখিক, আক্রমণের, রাজনৈতিক আক্রমণের অভিমুখটা যদি সেটা না করি, এটা এটা খুব স্বাভাবিক। সেটা উনি ওইদিকে আমাদের দিক থেকে, আমাদের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বলেই ওনাকে হতে হবে। আবার আমি যে ট্রোলড হই বা আমাকে নিয়ে এত যে মাথা ঘামায় লোকে, তা আমি কোথাও একটা, আমি হয়তো অত বড় তোর উচ্চতার কেউ নই, বা আমি কোথাও প্রাসঙ্গিক, বা আমি এদিককার দিক থেকে কোথাও গুরুত্বপূর্ণ বলেই আমার কাছে আবার সেই অভিযোগগুলো আসে বা আমাকে নিয়ে লোকে মাথা ঘামায়। এখন শুভেন্দু সিজন পলিটিশিয়ান, অনেকটা বড় আকাশের খেলা প্লেয়ার, অনেক দিনের অভিজ্ঞ পলিটিশিয়ান, ফলে না না, আমি 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 বলতে চাইছি যে আপনি যেভাবে ব্যক্তিগত আক্রমণ করতেন সেই সময় অনেকেই অন্যভাবে নিতেন, কিন্তু কখনো তখন মনে হয়নি যে এই একেবারে পার্সোনাল অ্যাটাকের জায়গায় চলে গেছিলেন যখন এই মহিলা কনস্টেবলকে নিয়ে একটা হচ্ছিল? পলিটিক্যাল আপনি বলতেই পারতেন, পলিটিক্যালও যথেষ্ট বলা হয়েছে। আবার আমাকেও যখন লোকে আক্রমণ করেছে, তখন কিন্তু সেটা ইনক্লুডিং শুভেন্দু, তখন কিন্তু যে টপিকে আক্রমণ হচ্ছে সেই টপিকে কেউ বলেনি, যেটা আমি জীবনে কোনোদিন দোষ করিনি, অথচ আমার জীবনে একটা অত্যন্ত যন্ত্রণার জায়গা, তখন আমাকে সবসময় সেইটা দিয়ে আক্রমণ করা হয়েছে। আমার রাজনৈতিক অভিযোগের কেউ উত্তর দেয়নি কিন্তু। ফলে একতরফা আমি আক্রমণ করেছি, এই কথাটা কিন্তু ভুল। আমি আবার বলছি, সময়ের সঙ্গে অনেক কিছু হয়, বাট কুণাল ঘোষকে, শুধু শুভেন্দু নয়,
যারা যারা যুক্তিতে পারেনি তারা সঙ্গে সঙ্গে চলে গেছে সারদায়, সঙ্গে সঙ্গে চলে গেছে জেল, কিন্তু পলিটিক্যাল যুক্তিতে কিন্তু আক্রমণ করেন। তাহলে প্রশ্নটা শুধু আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়, যেখানে পেরেছে আমার সঙ্গে আমি যা যুক্তি দিয়েছি, যারা যুক্তিতে পারেনি এড়াতে গেছে প্রথমেই টেনে সব উত্তর, যে কোনো বিষয়ের উত্তর ফিরে এসছে গিয়ে জেলে। সেটা ব্যক্তি আক্রমণ ছিল না? আক্রমণ ছিল, আমি ফেস করেছি, তার জন্য আমি মনেও করি না কিছু। আমি এইভাবে ধরে নিই বিষয়টা, সেটা শুধু মানে বিজেপি বা শুভেন্দু নয়, অন্য দলেও। তো আমি ওটা ধরে নিই যে ওটা তো রাজনীতিতে হয়। আমাকে গুরুত্ব দিতে গিয়ে আমাকে ব্লক করার জন্য আমাকে একটু লাইনের বাইরের বল দিয়ে আমাকে ব্লক করেছে। তো আমি সেটা কি মনে রেখে বসে কাঁদছি নাকি? এটা আসলে আপনাকে নানানভাবে বলা হয় এই জন্যে, কারণ আপনি একটা সময় যেভাবে নেত্রীর বিরুদ্ধে বা তৃণমূলের বিরুদ্ধে বা যেভাবে কথা বলেছিলেন সেটা কি আবার মেনে নিয়ে তাদের হয়ে গুণ গাওয়া, এটাই আর কি অনেকে হিসেবটা না মেলাতে পারেন না, তাই আপনাকে বলা হয়। আপনি এত বলেছেন। শফিকুল, আমি গতকালও যে ভিডিওটা করেছি, গতকালও, তাতেও আমি বলেছি আমার প্রতিবাদ আছে, অভিমান আছে, ইত্যাদি ইত্যাদি আছে, কিন্তু আমি একটা জীবনের অদ্ভুত খেলায় একটা আনুগত্যের পরীক্ষা দিয়ে চলেছি। কারণ সবাই কোনো একটা বিরাট আঘাত পেলে বা কোনো জায়গায় কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে সেটা শিফট করাটা অনেক একটা পরিস্থিতিতে পড়ে যায় অনেকে। আমি হয়তো সেটা করিনি, কিন্তু তার মানে এই নয় যে আমার কোনো মানে যন্ত্রণা নেই, ইয়ে নেই। ফলে আমি সেই দলটা যেটা, আর এটা তো এই দলটাকে ক্ষমতায় আনার সময় আমিও একটা কাঠবেড়ালি ছিলাম, তা আমি দুমদাম সেখান থেকে আমি চলে যাব কেন? না, আবার উল্টো দিক থেকে দেখতে গেলে সাড়ে তিন বছর জেল খাটাটা তো সহজ কথা না। আমি 45 দিন জেলে থেকেই বুঝেছি। সুতরাং আপনি যে যন্ত্রণা ভোগ করেছেন, আপনি সেই সময় ক্ষোভ উগরে দিয়েছেন, তারপর আবার সেই দলের হয়ে বলা, এটাই ওনাকে মানুষ মেলাতে পারে না। তুমি উল্টো দিক থেকে ভাবো, দলও তো আমাকে সেভাবে গ্রহণ করেছে, উল্টো দিক থেকে ভাবো না, সে তো দল তারা সেটাই প্রশ্ন, যে দল কেন গ্রহণ করলো? তাহলে কি আপনাকে নিয়ে কোনো আতঙ্কে আছে? আপনাকে নিয়ে কোনো আতঙ্কে আছে যে আপনাকে খুশি না? এইসব আতঙ্কের বিষয় নয়, তারাও অনুভব করেছেন যে আমাকে তখন যারা যে ধরনের বিষয় ফাঁসিয়েছিল, এবং তাও মানে তুমি আমার ধারণা তুমি নিজেও তার কিছুটা জানবে যে কুণাল ঘোষ কোনোদিন কোনো চুরি ডাকাতি করেনি, তার সই করারই এখতিয়ার ছিল না ফিনান্সের, সে কি চুরি ডাকাতি করবে? তো সেগুলোই কোর্টের বিচারকরা দেখছেন, কিন্তু তখন কেউ বা কারা করেছে, আমি নিয়েছি। আমি জীবনের সব দিক নানা ওঠা পড়া দেখেছি। আমার জীবন আমার কাছে একটা এক্সপেরিমেন্ট, আমি চালাচ্ছি, আমি সবটাই খুব স্পোর্টিংলি নিই। এবং আমি তারপরেও দেখিয়ে দিচ্ছি যে আমি যে দলের যেখান থেকে যত যন্ত্রণার অতল গহ্বরে চলে গেছিলাম, আমি কিন্তু সেইখানে সেই দলে দাঁড়িয়ে আছি। এটা উপরওয়ালার আশীর্বাদ। আপনি এটা সহ্য করেন কি করে বলুন তো? রাজীব কুমার যে আপনি আপনার ভিডিও আজও আমরা মাঝে মধ্যে দেখি, আমারও কখনো কখনো। তুমি আমার ভিডিও মাঝে মধ্যে দেখো শফিকুল, আমি আমার পুরোনো ভিডিওগুলো সপ্তাহে 7 দিন দেখি। হ্যাঁ হ্যাঁ, আমার সেই সময় টাটকা আমি এই রাজীব কুমারকে এরকম পদে করা হলো, ডিজি করা হলো, এগুলো আপনি মানতে পারেন কি করে? আমি মাঝে মধ্যে ভাবি। আমি মানতে পারি কি না পারি সেটা তো সময় বলবে, বা দেখতে পাবে সবাই, বা আলাদা কথা। আমি যতক্ষণ একটা দলের জায়গায় আছি, সেই দল কাকে এমপি করছে সেটা আমি করতে যাবো কেন? তুমি যদি বলো আমার রাজীব কুমার কিন্তু ব্যক্তিগতভাবে কোনো দুর্নীতিগ্রস্ত বলে আমি মনে করি না, কারণ সেটা আমি আগেও বলেছি। কিন্তু তার তদন্তের পদ্ধতি বা তার সেই সব বিষয় নিয়ে আমার বক্তব্য ছিল বা আছে, এবং সেটা আমি শুধু কিন্তু মুখে বলে সীমাবদ্ধ রাখিনি। আমি তারপর কিন্তু তাকে তদন্তের আওতাতেও নিয়েছিলাম, সেটা কুণাল ঘোষই কিন্তু এনেছিল। শিলংয়ে গিয়ে মুখোমুখি জেরা, তারপরে ওই সিবিআই ঘুরে বেড়ানো, সিবিআই খুঁজে বেড়ানো। তো কুণাল ঘোষ তো করেছে তার মতো সাধ্য মতো। আমি তো করেছি। একটা দক্ষ পুলিশ অফিসার, নো ডাউট রাজীব কুমার একজন জুয়েল পুলিশ অফিসার, তার ভূমিকা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু কাজে দক্ষ। তার মতো লোককে আইপিএস ছেড়ে, পুলিশ ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হয়েছিল, অন্য কাজে চলে যেতে হয়েছিল। ফলে আমি তো আমার খুব বার আগের জায়গাটা আইন দিয়ে, আইনি পথে আমি যা যা করতে পারি, আমার দৌড় যতখানি,
আমি করেছি, কিন্তু আমি জীবনে বছরের পর বছর এক জিনিস আমি কি করে মনে রেখে চললে তো জীবনে এগোয় না শফিকুল। না না, ঠিক আছে, আমি বলতে চাইছি যে আপনি নিজেকে নির্দোষ বলছেন, কিন্তু আপনি এমন একটা দলের হয়ে কথা বলছেন লাগাতার, যে দলের নানান আমি দলের নির্দোষ বিষয়ে। নিজেকে আমি শোনো, আমি নিজেকে নির্দোষ বলছি না। আমাকে যে মামলাটায় গ্রেফতার করা হয়েছিল আমাকে শুধু নির্দোষ বলেনি, মামলাটাই অবৈধ বলে কোর্ট রায় দিয়ে খারিজ করে দিয়েছে। এবার ওই সোন অ্যারেস্ট করে যেগুলো আছে আমি একের পর এক খালাস হচ্ছি। আমি বাকি যে কিন্তু আপনাকে বন্দিত এই শাসকেরই আপনাদের দলেরই লোকের এতে তো হয়েছিল সরকারের আমলে, সুতরাং আপনাকে নির্দোষ হয়েও আপনাকে ফাঁসানো হলো, অথচ আপনি এখনো এই দলের হয়ে বলে যাচ্ছেন। এবার আমি উল্টো বলি, মেলাতে পারেন না হিসেবটা। আচ্ছা মানুষ কি এটা মেলাতে পারেন যে বা যারা, আমি আজকের দিনে নাম করে কোনো বিতর্ক বাড়াতে চাই না, যারা বলেছিল বিজেপি হটাও দেশ বাঁচাও, তারা যদি বিজেপির পদে চলে যায় তাহলে মানুষ মেলান কি করে, বা তুমি মেলাও কি করে? না, সেটা তো একটা পলিটিক্যাল স্লোগান হতে পারে, সেটা পলিটিক্যাল স্লোগান হতে পারে, দুর্নীতি তো অন্য জিনিস। নো পলিটিক্যাল স্লোগান না, আইডিওলজিক্যালি অন্য দলের মঞ্চ, আইডিওলজিক্যালি এটা পলিটিক্সটা, আইডিওলজি ছেড়ে পলিটিক্সটা পুরো একেবারে দল বদলটা সাধারণ পলিটিক্সের ব্যাকরণের সাধারণ হতে পারে না শফিকুল, এটা বলো না। কুণাল ঘোষ যদি কোথাও একটা তার উপর নির্যাতন হলেও সে সেই জায়গাটায় থেকে যায়, দাঁড়িয়ে থাকে, এবং তার মানে একদম দাঁড়িয়ে থাকে, তো তাহলে বহু লোক যারা বিজেপিকে ষষ্ঠী পুজো করেছে, অমিত শাহের ছেলেকে ষষ্ঠী পুজো করেছে, বাকি অনেককে যা যা বলার তাই বলেছে, আমি কি বলেছি তার থেকে বেশি বলেছে, তো তারা যখন বিজেপিতে গেল তাহলে মানুষের অবাক হয় না? এগুলো আমি আবার বলছি, এটা রাজনীতিতে সময় আমার অ্যারেস্ট সেও রাজনীতির একটা খেলা ছিল, বাকি দলবদল সেটাও রাজনীতির একটা খেলা। সময়ের সঙ্গে কখন কোন পরিস্থিতি আসে, এবং সময় সর্বশক্তিমান। তো সেখানে একটা দিন ছিল 2011 আমরা দেখেছি, আবার 2026 আমরা দেখছি। আমার মনে হয় স্পোর্টিংলি নেওয়া ভালো, যে অভিযোগ কি আছে বৈধ ভোটার বাদ বা ভোটের দিনের অমুক তমুক সব আছে, বাট একটা নতুন সরকার শপথ নিচ্ছে। এটা যেখানে দাঁড়িয়ে আছি সেটা দেখে দাঁড়ানোই তো ভালো, এর বাইরে তুমি কি ভাববে? ওকে, যখন আপনি শপথের কথা বললেন, আমার 11-র কথা মনে পড়ে যাচ্ছে আজকের কথার সঙ্গে। 11-তে আপনি সম্ভবত তখন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করতে গিয়েছিলেন, তাই কি, এবার শপথে আসার জন্য? না, আমি যাইনি, পার্থদা গেছিলেন। আচ্ছা, যাই হোক, তো তিনি এসেও ছিলেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনি নিশ্চয়ই খবর পেয়েছেন, আপনারা জানবেন যে মুখ্যমন্ত্রী, উনি তো নিজেকে এখনো মানে মুখ্যমন্ত্রী নন সেটাও বলতে চাইছেন না, উনি তো আসছেনও না, যেটা খবর পাচ্ছি। এটাকে কিভাবে দেখবেন? এটা আমি এটা অন্যভাবে দেখছি। এটা কিন্তু এটা কেউ মানে এটা একটা মানে একটা অন্য ব্যাখ্যা হয়ে যাচ্ছে। উনি যে আমি মুখ্যমন্ত্রী উনি একবার বলছেন না, উনি আঁকড়ে থাকতে চাইছেন, এই কথাটা সম্পূর্ণ ভুল। ওনার যেটা যুক্তি সেটা হচ্ছে, তোমরা ভোটার লিস্ট চেঞ্জ করলে, বৈধ ভোটার বাদ দিলে, এখনো এতজন মানুষ বাইরে, তারপরে ভোট হলো, তার ভোটের পদ্ধতিতে কিছু আপত্তি আছে, আর গণনার দিন তো নিশ্চিতভাবে বিপুল সংখ্যক কেন্দ্রে কি হয়েছে আমরা সবাই সাক্ষী, নিজেরা দেখেছি। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তো তোমরাই যখন করছো তাহলে তোমরা করে নাও, তোমরা আমায় বরখাস্ত করে নাও, আমাদের আর দরকার কি? এটা ওনার একটা প্রতিবাদের স্টাইল বা প্রতিবাদের ভাষা। এর মানে এই নয় যে উনি মুখ্যমন্ত্রী ভাবছেন বা উনি মুখ্যমন্ত্রী চেয়ার আঁকড়ে থাকতে চান। না, প্রতিবাদ তো আরো ধরন থাকতে পারে, একটা রিজাইন করবো না, এটা মহা মুশকিল। এটা যদি তোমার একটা ভাষা, আবার উনি যদি এটাকে একটা যে তোমরাই সব করেছো, তোমরাই একতরফা করে নিচ্ছ, তোমরা করে নাও, যদি ওনার এটা স্ট্যান্ড হয় বা দলের এটা স্ট্যান্ড হয়, তো সেটা তো যার সিদ্ধান্ত তার সেটা নেওয়ার অধিকার আছে। না, ওনার ফেসবুক যে পেজগুলো দেখছি সেখানে এখনো লিখে যাচ্ছেন অনারেবল সিএম। এটা কোথাও একটা লাগে না প্রতিবাদে? আপনি আইনে যেতে পারেন, এটা আমি বলতে পারবো না, কিন্তু উনি নিজে এখন ফেসবুক এসব দেখছেন বলে আমার মনে হয় না। সেটা তুমি বললে আমি খোঁজ নেবো, যারা আমাদের ওই সব সেল দেখেন আমি নিশ্চিতভাবে তাদের কানে দেবো। তো শুভেন্দু শপথের পর তার বাড়ির পাশে আপনি বলছেন, সাক্ষাৎ হবে নাকি? না, বাড়ির পাশে মানে আমাদের যে খুব সখ্যতা বা দেখা হয় ব্যাপারটা তা নয়। ঘটনাচক্রে বাড়িটা কাছাকাছি, মাঝখানে একটা রাস্তা, মাঝখানে একটা ট্রাম লাইন, এ পাশের তৃতীয় বাড়িটা আমার, ও পাশের তৃতীয় বাড়িটা ওর। ফলে এখানে যে ছেলেরা থাকে তারা কেউ আমাদের সঙ্গে বন্ধু বান্ধব, কেউ আবার মানে ওর সঙ্গে থাকে, তারা আবার নিজেরা বন্ধু বান্ধব। আমি পাড়ার দোকানে, আমার বাড়ির তলা একটা চায়ের দোকান আছে,
ওর বাড়ির তলায় একটা চায়ের দোকান আছে, ওই ওপাশটা একটা চায়ের দোকান আছে, সেখানে আমাদের সকলেরই যাতায়াত আছে ইত্যাদি। আমি তাই সেটাই বলছি যে রাজনৈতিক যে বৈরিতা বা ইয়েটা, সেটা কিন্তু আমাদের এলাকায় কখনো কোনোভাবে, মানে আমিও কোনো রকম ভাবে কোনো উত্তেজনা ছড়াতে যাইনি, এবং অন্য দিক থেকেও কোনো উত্তেজনা ছড়াতে এসছে বলে আমার কাছে কোনো খবর নেই। ওকে, অসংখ্য ধন্যবাদ বললেন থাকার জন্য। ওকে। দর্শক শুনলেন আজকে যখন শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী, কুণাল ঘোষের একটা রিয়াকশন সকালেই আমি এই জন্যই নিলাম, কারণ অনেক সব ভিডিও সামনে আসছে, তো তার আজকে সেই সব দেখে ওনার কি মন্তব্য হতে পারে সেটা জানার চেষ্টা করলাম। তো শুনলেন, আপনারা কি বলবেন? এটুকু বলতে পারি অনেকটাই মার্জিত কুণাল ঘোষ। যেভাবে কুণাল ঘোষকে দেখে থাকতেন আগে, এখন অনেকটাই মার্জিত, ঠান্ডাভাবে কথা বলছেন। আগামী দিনে বুঝতে পারবো ওনার কী অবস্থান। উনি একটা কথা বলেছেন যে মানতে পেরেছি কি না পেরেছি, মানে ওনার সঙ্গে যে ঘটনা ঘটেছিল, মানতে পেরেছি কি না পেরেছি সেটা পরে বোঝা যাবে, আর পরে কীভাবে উনি বোঝাবেন সেটাই আমাদের এখন দেখার ব্যাপার আছে। তো এই হচ্ছে ব্যাপার। ওনার বক্তব্য যা কিছু বলেছি পলিটিক্যালি বলেছি। আর রাজীব কুমার মানে ডিরেক্টলি দুর্নীতি ব্যাপারটা না, কিন্তু পদ্ধতিগত, মানে পদ্ধতি বলতে ওই যে ফাইল লোপাট, কি যেন লাল ডায়েরি কি কোথায় কি মনে হচ্ছে ওইটা বলতে চেয়েছেন, সেটাও দুর্নীতি। কিন্তু সেটাও যদি হয়ে থাকে, শুধু দুর্নীতির সঙ্গে মানে ওই সময়ে সারদার কাছ থেকে টাকা নেওয়া, ওইটা একটা দুর্নীতি। আর দুর্নীতিকেও করেছেন সেটাকে চাপা দেওয়া তদন্তের পদ্ধতিগত ত্রুটি রেখে, সেটাও কিন্তু দুর্নীতি। কিন্তু উনি দলে আছেন, ফলে ওনার তো আর সবটা প্রকাশ্যে আসবে না। উনি এখনও দলের লোক হিসেবে বলছেন, কিন্তু কতদিন থাকতে পারেন দলে সেটাও কিন্তু দেখার ব্যাপার আছে। তো যাই হোক, শুভেন্দুর প্রতি আজ অন্তত বিরূপ কোনো মন্তব্য করেননি, প্রতিবেশী হিসেবেই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন। অনেক কিছু মানে প্রশ্নের মানে কথার মধ্যেও অনেক কিছু প্রশ্ন এখনও আমাদের মনের মধ্যে থাকছে, তবে এখনই আমরা তার সব উত্তর খুঁজতে চাইও না। আজকে একটা শুভ দিন, নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন, শপথ নিতে চলেছেন, সেই বিষয়ে তো নজর থাকবে দর্শক। আমি জাস্ট রিয়াকশানটা আপনাদেরকে শুনিয়ে রাখলাম। তো যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে বলতে পারেন, এবং নজর রাখবেন অবশ্যই আরামবাগ টিভিতে।